আগামী বছরে ইসি গঠনে আইন করার প্রতিশ্রুতি আওয়ামী লীগের। সংলাপ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে অংশ নেওয়ার আহ্বান। রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে সরকার, পাল্টা অভিযোগ বিএনপির। আমরা অনুরোধ করব এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। জাতিকে আমরা বিভ্রান্ত করছি না, জাতির সাথে তারা প্রতারণা করছে। উদ্দেশ্য হাসিল করার জন্য রাষ্ট্রপতিকে ব্যবহার করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিক। সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে হবে চুক্তি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সফর নিয়ে আশাবাদী প্রবাসী ব্যবসায়ীরা। দেশের উন্নয়ন সইতে না পেরে যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য দিচ্ছে একটি মহল। কোনো চাপে নেই বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন চিঠিতে ভুল ছিল, জানালেন আইনমন্ত্রী। আগামী বছরে নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে বিএনপির অভিযোগ, সংলাপের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। ক্ষমতাসীন দলটি তাদের স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রপতির সংলাপকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হয়। প্রথম দিন জাতীয় পার্টি সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে। পাশাপাশি সার্চ কমিটি করতেও পিছিয়ে নেই তারা। এই সংক্রান্ত আইন তৈরির বাস্তবতাকে অস্বীকার করছে না আওয়ামী লীগও। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার জানালেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সংলাপে না গিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি আমরা হয়তো আগামী বছর বা আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। এই অপকর্মগুলো করেছিলেন, সেইটাকে ঢাকার জন্য সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা অনুরোধ করব এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। এদিকে প্রধান বিরোধী দল বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতির সংলাপকে রাজনৈতিক স্বার্থ হাসিলের পন্থা হিসেবে ব্যবহার করছে। আওয়ামী লীগের যে উদ্দেশ্য হাসিল করার জন্য রাষ্ট্রপতিকে ব্যবহার করা হচ্ছে, এটা নিছক একটা লৌকিকতা। আমি তো একটা কথা বারবার বলছি যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে যদি ফেরেশতা আইন ও নির্বাচন কমিশন গঠন করা হয়, তারপরও এদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এবং জনগণ ভোট দিতে পারবে না। বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও সাফ জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আগে তারা পদত্যাগ করবে। রোজিনা রোজি, সময় সংবাদ। রঙিন সাজে উৎসবের নগরী। বড়দিনকে ঘিরে লন্ডনের বোর্ডিল সাজ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কাল মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে দুই দেশের মধ্যে চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, ফ্রন্ট লাইনার ও ষাটোর্ধ্বরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ পাবেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সফরে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সভায় দুদেশের মধ্যকার আনুষ্ঠানিকতা, বিভিন্ন চুক্তি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সফরকালে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হবে। এর আওতায় বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে মালদ্বীপ। মালদ্বীপ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হবে। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে তারা ডাক্তার নিতে চায়, নার্স নিতে চায় এবং স্বাস্থ্যকর্মী নিতে চায়। পাশাপাশি আমাদের মেডিকেল কলেজে তাদের দেশের ছাত্রদের পড়ার সুযোগ বৃদ্ধি চায় তাদের, এবং আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করার যে এখানে সুযোগ আছে, যেমন
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কোনো ইনস্টিটিউটে, সেখানে তারা লেখাপড়ার সুযোগ চায়। এদিকে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ফ্রন্টলাইনার ও শাটর ধরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার পাবেন বলেও জানান মন্ত্রী। বুস্টার ডোজও আমরা শুরু করেছি দেওয়া 60 ঊর্ধ্ব যারা বয়স এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার। আপনারা জানেন ওমিক্রন বিশ্বে ছড়িয়ে গেছে প্রায় 90টা দেশের মতো। মাস্ক পরে না কেউ। এই যে কক্সবাজারে গেছে, একটা মুখেও আমরা মাস্ক দেখি নাই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বিধায় বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, জীবন ব্যবস্থা স্বাভাবিক আছে। করোনা সংক্রমণ রোধে দেশের 12 থেকে 13 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে নেপাল ও ভারতের নাগরিকরা নিজস্ব লাইসেন্সে ব্যবসা করার সুযোগ পেলেও বঞ্চিত বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসায়িক চুক্তি আর সরাসরি রপ্তানি মাধ্যম না থাকায় বাংলাদেশ থেকে কম খরচেও পণ্য আমদানি করতে পারেন না তারা। তবে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা দূর হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা, যদিও মানব সম্পদ খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মালদ্বীপ ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সাগরের মাঝে জেগে ওঠা বহু দ্বীপের দেশ মালদ্বীপ। ইতিহাস ঐতিহ্যে খুব প্রসিদ্ধ না হলেও নিজেদের প্রচেষ্টায় পর্যটনকে কেন্দ্র করেই বর্তমানে দেশটির অবস্থান বিশ্বনন্দিত। দেশটির জাতীয় আয়ের বেশিরভাগই পর্যটন খাতের, যেখানে কাজ করছেন দেশটির সাধারণ নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও। অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় খাদ্যপণ্য, পোশাক, কসমেটিক্স সহ বেশিরভাগই আমদানি নির্ভর। ভারত সহ কয়েকটি দেশ এই পণ্যের যোগান দিলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ব্যবসা করার অনুমতিও নেই নিজস্ব লাইসেন্সে, যদিও 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আশার আলো দেখছেন মালদ্বীপে বসবাসরত ব্যবসায়ীরা। আমরা আশাবাদী বাংলাদেশ সরকার মালদ্বীপের সরকারের সাথে কথা বলে আমাদের এই ব্যবসার যে একটা আমাদের আকাঙ্ক্ষা সেটা অবশ্যই সলভ করবেন। মালদ্বীপ বাংলাদেশের অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধা অগ্রগতি হবে এরকম একটা প্রত্যাশা রাখতেছি। শ্রীলঙ্কা ইন্ডিয়ান মালগুলো আমাদের কাছাকাছি মালদ্বীপের, ওরা সহজে আসতে পারে, আমাদের দেশের মালগুলো আসা যায় না সহজে। মালদ্বীপ হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুদেশের সরকার প্রধানের। অর্থনীতিবিদদের পরামর্শ, সর্বাধিক গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান বিষয়ে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, এছাড়া পারস্পরিক যে যোগাযোগের ক্ষেত্র আছে, মালবাহী জাহাজ যদি মাসে অন্তত একটা হয়, দুইটা হয়, এটা যদি আসে তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য মালদ্বীপে রপ্তানির খরচটা অনেক কমে যাবে। মালদ্বীপের বাজারে কিন্তু বাংলাদেশের শ্রমিকের ভালো চাহিদা আছে, এবং যারা এখন এই অনানুষ্ঠানিকভাবে আছে তারা যদি এখন ওইভাবে যদি একটু ফর্মালি তাদেরকে ইন্টিগ্রেট করা হয় ওই ইকোনমিতে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে তারা রিমিটেন্স পাঠিয়ে ভালো অবদান রাখতে পারে। দ্বিপাক্ষিক আলোচনার মাঝে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের পর্যটনের কারিগরি দক্ষতার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। দুপুরের সময় আরও থাকছে। বছরের প্রথম দিন নতুন বই তুলে দিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বরিশালে মাধ্যমিকের পাঠ্য বই পৌঁছেছে মাত্র 40%। অপেক্ষায় শিক্ষার্থীরা। বই উৎসবের বাকি মাত্র 9 দিন। বরিশালে প্রাথমিক স্তরে 77% নতুন বই পৌঁছেছে, আর মাধ্যমিকে এই হার মাত্র 40%। বই বিতরণের উৎসব আয়োজন চূড়ান্ত না হলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। সরকার ইংরেজি বছরের প্রথম দিনেই দেশের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। তারই ধারাবাহিকতায় 2022 সালের 1 জানুয়ারি শিক্ষার্থীদের প্রদানে এখন স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই। বরিশালের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কাছে সোমবার থেকে মাধ্যমিক স্তরের বই সরবরাহ শুরু হয়েছে। প্রথম দিনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই পাওয়ার কথা জানান শিক্ষকরা। ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বই পেয়েছি। প্রত্যেক বিষয়ের বইটা পেয়ে আমাদের অত্যন্ত ভালো লাগে। এই বই পেয়ে আমরাও আনন্দিত,
অভিভাবক আনন্দিত, স্টুডেন্টরা তো আনন্দিত বটে। এসব নতুন বই পাবার অধীর আগ্রহে আছে শিক্ষার্থীরা। শিক্ষকরাও বলছেন বছরের শুরুতেই বই হাতে পাওয়ায় তাদের পাঠদানে সহজ হয়। আশা রাখি যে আমরা সবাইকে বইগুলো বিতরণ করতে পারবো। নতুন বই পাবো, আমি এটার অপেক্ষায় আছি। আমরা এই নতুন বইগুলো আসছে, এগুলো 1 তারিখ পাবো। আমাদের এগুলো পড়ার অনেক আকাঙ্ক্ষা। জেলায় মাধ্যমিক স্তরে 462টি শিক্ষা প্রতিষ্ঠানে 2.5 লাখ শিক্ষার্থীর জন্য 40,67,704 পিস বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে বই এসেছে 40%। কোনো শিক্ষার্থী এমন হবে না যে বই পায়নি। রিমোট এরিয়ারও সকল শিক্ষার্থীদের হাতে আমাদের 1 তারিখে বই পৌঁছে যাবে। প্রাথমিকে জেলায় বই এসেছে চাহিদার 76.32%। 1592টি স্কুলে 2,23,174 জন শিক্ষার্থীর জন্য 14,49,135 পিস বইয়ের চাহিদা রয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। আমরা আশা করি আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা প্রথম কর্মদিবসেই ইনশাআল্লাহ শিশুদের মধ্যে সকল বই বিতরণ করতে পারব। প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরেই বই বিতরণে প্রথমেই নদী বেষ্টিত চর এবং দুর্গম এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার কৃষি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কৃষিজাত পণ্যের পাশাপাশি হিমায়িত পণ্য পরিবহনে থাকবে ফ্রিজিং সুবিধা। চীন থেকে কেনা হবে 125টি বিশেষ কোচ। আগামী বছরের শেষে কৃষি এক্সপ্রেস সার্ভিস চালুর প্রত্যাশা জানিয়ে রেলমন্ত্রী বলছেন, এতে উৎপাদিত পণ্য কৃষক নিজেই বিক্রি করতে পারবেন রাজধানীর বাজারে। নাজমুস সালেহের প্রতিবেদন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখনো শতভাগে কৃষি ও কৃষি পণ্যের ওপর নির্ভরশীল। বেশিরভাগ কৃষকই তার উৎপাদিত পণ্য বিক্রি করেন গ্রামীণ বাজারে। সেখান থেকে 2-3 স্তরে মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে সেই পণ্য চলে যায় রাজধানীর বাজারে। ফলে ঢাকার বাজারে উচ্চ দামে বিক্রি হলেও বেশিরভাগ সময়ই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন কৃষক। যদি সরাসরি আমরা যেতে পারতাম তাহলে আমরা বেশি দামে বেচতে পারতাম। রাস্তায় যানজটের কারণে রাতেও পৌঁছে, সারা রাতেও পৌঁছে না, 12-14 ঘন্টা সময় লাগে রাস্তার মধ্যে মাল পৌঁছে। কৃষক নিজে কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা ঢাকার বাজারে পণ্য বিক্রি করতে চাইলে সড়ক পথই একমাত্র ভরসা। কাগজ মাল তুলে যে রাস্তার ভিতর জাম, মাল যায় না, যার যাতে একদিন পৌঁছে যায় সে মালগুলো আর চলে না। এই যে গাড়ি ভাড়া দিতাম আগে 16,000 17,000, এখন গাড়ি ভাড়া দিচ্ছি 22,000 23,000। এমন বাস্তবতায় স্বল্প খরচে ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহনে দীর্ঘদিনের দাবি প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। স্পেশাল যদি একটা ট্রেন যদি থাকতো বা দিতেন তাহলে আমাদের এই এলাকার কৃষক ভাইদের জন্য নিয়ে যাওয়াটা খুব সুবিধা হতো। সরাসরি জিনিসটা নিয়ে যায় বেচতে পারত। ট্রেন পথে হলে আমাদের 2 থেকে 3,000 টাকা হলেই আমাদের মালগুলো চলে যাবে। এমন চাহিদার কথা মাথায় রেখে কাঁচা সবজি, মাছ, দুধ ও হিমায়িত পণ্য পরিবহনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চীন থেকে কেনা হচ্ছে 125টি বিশেষ কোচ, থাকবে ফ্রিজিং সুবিধাও, এবং এটা চুক্তিও হয়েছে। রেলমন্ত্রী বলছেন, এতে স্বল্প খরচে সহজে কৃষক নিজেই তার উৎপাদিত পণ্য ঢাকার বাজারে বিক্রি করতে পারবেন। কৃষক লাভবান হওয়ার পাশাপাশি এতে সুদৃঢ় হবে গ্রামীণ অর্থনীতি। 125টা আসতেছে লাগেজ ভ্যান, যেটা কৃষি পণ্য পরিবহনের জন্য। এর ভিতরে 50টা হলো ব্রড গেজ, 75টা হলো মিটার গেজ। এই 75টা মিটার গেজের মধ্যে 16টা হলো তোমার রেফ্রিজারেটরে থাকবে, আর এই 50টা ব্রড গেজের মধ্যে 10টার কোচ থাকবে, যেখানে রেফ্রিজারেটরের প্রভিশন থাকবে। কৃষি পণ্যের হাব হবে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন। সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। রেলের বহুমুখী ব্যবস্থা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে যোগাযোগ হয়। আমদানি রপ্তানি ও বিজনেস ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক গতিতে চললেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও পরীক্ষা নিরীক্ষার দাবি করলেও শ্রমিক যাত্রীরা বলছেন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ কার্যত কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। বন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরকারের বিধিনিষেধ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে বলে দাবি করেন। তবে বন্দরে কর্মরতরা বলছেন, ভারত, ভুটান থেকে আসা ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। এতে আতঙ্কে স্থানীয়রা। বন্দরের শ্রমিকরা বলছেন, হ্যান্ডমাইকে মাঝে মধ্যে স্বাস্থ্য সচেতনতা প্রচার করলেও পরীক্ষা নিরীক্ষা করা হয় না। ভাইরাসটা বিভিন্ন দেশে যদি বাংলাদেশে নিয়ে আসে তাহলে তো আমাদের তো ক্ষতিগ্রস্ত। ইন্ডিয়া থেকে যে সকল ড্রাইভাররা আসে তারাও আরটিপিসিআর রিপোর্ট অথবা করোনা টেস্ট
নিয়ে আসে না। আর ভারত থেকে পণ্য সামগ্রী নিয়ে আসা ট্রাক ড্রাইভাররা বলছেন ভারতে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বাংলা বান্ধাই করা হয় না। আমাদের চেকিং করে, বাংলাদেশে কিন্তু আমাদের কোনো করোনার চেকিং হচ্ছে না। ভারত যাওয়ার পথে কোনো পরীক্ষা করেনি বাংলা বান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে ফেরার পথেও একই অবস্থা বলে জানালেন বাংলাদেশি এই যাত্রী। এখানে তো কোনো আমাদের পরীক্ষা হয়নি, তারপরে আমরা ভারত চলে গেছি, ভালো মতোই ফিরছি আমরা আজকে, কিন্তু এখানে আজকেও কোনো পরীক্ষা যে করবে নাকি এখানে আসি শুনতেছি, কিন্তু লোক নেই। বন্দর ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের দাবি, ওমিক্রন মোকাবেলায় সরকারের সব নির্দেশনা মেনে চলছেন তারা। গাড়ি যখন আমাদের দেশে প্রবেশ করে তখন বিজিবির সহযোগিতায় আমরা সেখানে প্রত্যেকটা ড্রাইভারের টেম্পারেচার স্ক্যানিং করছি, অতঃপর প্রত্যেকটা যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য স্প্রে করা হচ্ছে। বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়া এবং নেপাল থেকে আসে, তাদের ক্ষেত্রেও RT-PCR দেখে তারপরে আমরা তাদেরকে পরীক্ষা করে ভিতরে নিচ্ছি। যাদের নো ডোজ এবং সিঙ্গেল ডোজ আছে তাদের ক্ষেত্রে র্যাপিড টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় 350 ট্রাক যাতায়াত করে। সময় সংবাদ, পঞ্চগড়। শুষ্ক মৌসুমের শুরুতেই চা বাগান সম্প্রসারণের কাজ শুরু হয়েছে মৌলভীবাজারে। আগাছা পরিষ্কার করে পাহাড় টিলায় রোপণ করা হচ্ছে নতুন চা গাছ। পাশাপাশি ষাটোর্ধ্ব গাছগুলো তুলে নতুন গাছ লাগানো হবে বলে জানিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সরকারি নির্দেশনা অনুযায়ী চা বাগান মালিকদের প্রতি বছর আবাদ বাড়াতে হবে 2.5%, সঙ্গে ষাটোর্ধ্ব গাছ তুলে রোপণ করতে হবে নতুন চারা। সে অনুযায়ী মৌলভীবাজারে চলছে বাগান সম্প্রসারণের কাজ। ঝোপঝাড় পরিষ্কার করে চাষ উপযোগী করা হচ্ছে পাহাড়ি ঢালু জমি। চা বাগানের কর্মীরা এখন ব্যস্ত নতুন বাগান তৈরিতে। বাগানের কর্মকর্তারা জানান, সরকার 2.5% নির্ধারণ করলেও সম্প্রসারণ করা হচ্ছে 3 থেকে 3.5%। আগামী বছরের মধ্যে সব বাগান থেকে পাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ এগিয়ে চলছে। নতুনভাবে আমরা চারা গাছ লাগাচ্ছি মা বোন সবারে নিয়ে। নতুন টিলা চারা রোপণ করতেছি। 16 থেকে 17 লাখ চারা রোপণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে আমাদের কাজ চলছে। অক্টোবরের শুরুতে আমরা নতুন বাগান কাজ করা শুরু করলাম। তো এই প্লান্টেশন আমাদের চলবে আগামী জুন জুলাই পর্যন্ত চলবে। জেলার চা বাগানগুলোতে নতুন বিনিয়োগে চা শিল্পে আগের চেয়ে বেশি লাভ হচ্ছে বলে জানায় বাগান কর্তৃপক্ষ। আর বাগান সম্প্রসারণের ফলে অধিক চা উৎপাদন দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান বিশেষজ্ঞরা। আমি আশাবাদী এই প্রোগ্রাম হাতে নেওয়াতে জাতীয়ভাবে চা উৎপাদন বৃদ্ধি পাবে, চা জাতীয় অর্থনীতিতে একটি ব্যাপক ভূমিকা পালন। গুণগত মানও বৃদ্ধি করতে হবে এবং চায়ের কোম্পানিও লাভবান হবে, রাষ্ট্র সরকারও লাভবান হবে এবং এই শিল্পের সাথে জড়িত তারাও কিন্তু তাদেরও এই জীবনমান উন্নয়ন হবে। চা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী মৌলভীবাজারে ছোট বড় মিলিয়ে 93টি চা বাগান রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান সহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো। বাড়তি টাকা গুনতে হচ্ছে বিমান যাত্রীদের। ভাড়া বাড়ানোর কারণে লোকসান গুনতে হচ্ছে ট্রাভেল ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে ফের চাঙ্গা আরব আমিরাতের পর্যটন খাত। প্রতিদিনই দেশটিতে ঘুরতে আসছেন অসংখ্য বাংলাদেশি। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টিকিটের চাহিদা বাড়ায় হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। টিকিটের দাম বাড়ায় আরব আমিরাতে কমে গেছে বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া। এতে ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানিগুলো। করার চেষ্টা করতেছি ইনবাউন্ড আউটবাউন্ড, যেটা বাংলাদেশে থেকে ট্যুরিস্ট আমরা এখানে আনবো এবং এখানকার ট্যুরিস্ট যাতে বাংলাদেশে যায়। আমাদের এখানে অনেক ভিসা ইস্যু করে দুবাই গভর্নমেন্ট ট্যুরিস্ট আসার জন্য, কিন্তু আমাদের দেশ থেকে আমাদের ইমিগ্রেশন ট্যুরিস্টদের আসার ক্ষেত্রে যেই ধরনের বাধ্যবাধকতা ওরা সমস্যা ফিল করে এবং যে টিকিটের যে প্রাইসটা ইদানিং বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই আসতে হলে 1 লাখ থেকে 1.25 লাখ টাকা বিমান ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ও ভারত থেকে দুবাইয়ের রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকায়। বাংলাদেশিদের ক্ষেত্রে এই বৈষম্য দূর করতে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এদিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল বাবনের রিপোর্ট।
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে লস অ্যাঞ্জেলেসে বাঙালিদের প্রাণকেন্দ্র লিটল বাংলাদেশ এলাকায় অনুষ্ঠিত হয় বিজয়ের মহোৎসব। বাংলার বিজয় বহর আয়োজন করে মুক্তিযোদ্ধার সংবর্ধনা, মটর শোভাযাত্রা, আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় সময় রোববার দিনব্যাপী ওই উৎসবে প্রবাসীদের পাশাপাশি মার্কিনিরাও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে আলোচিত বিস্ময়কর প্রতিভাবান ৯ বছর বয়সী সুবর্ণ আইজাক বারি। অনুষ্ঠানে তাকে সহ কয়েকজনকে সম্মাননা প্রদান করে জেসমিন খান ফাউন্ডেশন। আলোচনা পর্বে সিটি মেয়র, ডিস্ট্রিক্ট সিনেটর, পুলিশ কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব ছাড়ছেন আকরাম খান। ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী সাবিনা আকরাম। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আকরাম খান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা। বাংলাদেশ দলের বিশ্বকাপ ভরাডুবির পর সমালোচনা হয় জাতীয় দলের হেড কোচ ও প্রধান নির্বাচককে নিয়ে। বাদ যাননি বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানও। এর আগেও তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ক্রিকেট অপারেশনস থেকে সরে দাঁড়ানোটা পারিবারিক কারণ হিসেবে উল্লেখ করেছেন আকরাম খানের স্ত্রী। 2013 সালে বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর 2 দফায় ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পালন করেছেন আকরাম। জানাবো লন্ডন জুড়ে বড়দিনের বর্ণিল সাজের খবর। বড়দিনকে সামনে রেখে শহরটি সেজেছে অন্যরকম সাজে। আলোকসজ্জার সুবাদে সবাই ভাসছে আনন্দের জোয়ারে। রঙিন ক্রিসমাস টাওয়ার, পানির ফোয়ারা, রূপালী ব্যাকরণ যেন বড়দিনের আয়োজনকে নবরূপ দিয়েছে। বড় বড় ভবনে সাজ সাজ রব যেন জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। লন্ডনের আকাশে এখন শুধু আলোর ঝলকানি। ট্রাফলগার স্কোয়ারের ক্রিসমাস ট্রির গায়ে রয়েছে মুক্তা সদৃশ্য আলো। চলতি বছরকে বিদায় জানানো হচ্ছে অগ্নিশিখার আলোকে। প্রাণহীন সিংহ যেন প্রাণ ফিরে পেয়েছে সোনালি আর সাদা আলোর আভায়। ক্রিসমাস ট্রির মাথায় থাকা তারা যেন ছুঁয়ে ফেলেছে সুউচ্চ আকাশ। বড় বড় বিল্ডিং এর সাজ সাজ রব যেন জানান দিচ্ছে বড়দিনের আগমনী বার্তার। নাগরিক কোলাহলের মাঝে রং বেরঙের আলো লন্ডনের রাস্তাগুলোকে সাজিয়েছে একেবারে অন্যভাবে। প্রিয় মানুষের সাথে মুঠোবন্দি সময়গুলো থেকে যাচ্ছে স্মৃতির ফ্রেমে। আর হবেই বা না কেন, কারণ আর মাত্র কদিন বাদেই তো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তার আগেই লন্ডনবাসীর নানান রকমের আয়োজন। রাস্তার দুপাশে উঁচু উঁচু দালানগুলো যেন উড়ন্ত পরীদের দখলে। কেউ ছবি তুলে, কেউ খেয়ে দিয়ে, কেউ বা আবার শপিং করে আনন্দ উদযাপন করছে নিজেদের মতো। রাস্তার আলোকসজ্জা দেখতে দেখতে আলোকিত গাড়ি নজর কাড়বে সবার। বাহারি রকমের বলের সমাহার, আলোকিত সুড়ঙ্গ নিয়ে যাবে অন্য এক দুনিয়ায়। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।